ম্যাডনেস এখানে গল্প নয়, ঘটনা বলা হয়। আজকে আপনারা তারানাথ তান্ত্রিকের দুটি সত্য ভৌতিক ঘটনা শুনবেন। এরকমই নতুন নতুন ভৌতিক ঘটনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের প্রথম ঘটনার নাম তারানাথ তান্ত্রিকের নরকডাঙ্গার অভিশপ্ত কালীঘাট। আমি নিজের চোখে দেখেছি একটি লোক রাত 3টের শ্মশানে দাঁড়িয়ে নিজের ছায়াকে নিজেই গলা টিপে ধরেছে, আর সেই ছায়াটি হাসছে। সেই লোকই ছিল তারানাথ তান্ত্রিক। আমি দীপ্ত, 2015 সালের কথা। তখন আমার বয়স 23। সদ্য কলেজ পাস করে জীবন নিয়ে ধোঁয়াশায় ছিলাম। আমার একমাত্র দাদা সুশান্ত তখন চাকরি পেয়েছে পুরুলিয়ার একটা অজানা গ্রামে, নরকডাঙ্গা। শুনতে যতটা অদ্ভুত লাগছে, জায়গাটা ঠিক ততটাই অস্বাভাবিক। ঝালদা স্টেশন থেকে নামার পরেই চারপাশটা পাল্টে যেতে লাগলো। লোকালয়ের কোলাহল ধীরে ধীরে ফিকে হয়ে একসময় নিস্তব্ধতা রূপান্তরিত হলো। গাড়ি ভাড়া নিয়ে পাহাড়ি রাস্তায় চলতে চলতে গাড়িওয়ালা বলল, স্যার, ওই গ্রামে সাবধানে থাকবেন, সন্ধ্যার পর বাইরে বেরোবেন না। জানি আপনাদের মতো শহরেরা বিশ্বাস করবেন না, কিন্তু ওখানে ছায়া নড়ে লোক না থাকলেও। হাসলাম, ভেবেছিলাম মজা করছে, কিন্তু তার পরের কথাটাই শুনেই আমার গা ছমছম করলো। শরীরের চেয়ে ছায়ার গায়ে বেশি খুন আছে। রাতের দিকে দেখবেন নিজেকে নিজেই গলা টিপে মারছে কেউ। গ্রীষ্মের সেই সন্ধ্যায় গ্রামের মধ্যে ঢুকতেই গা ছমছম করে উঠল। সব বাড়ি পুড়িয়ে যাওয়া কাঠের মতো গন্ধ ছড়াচ্ছে, কিন্তু কোথাও কেউ নেই। একটা পুকুর, যার জল সবুজ ও নীল। দাদার কোয়ার্টারে পৌঁছানোর আগেই পাশের ঝোপ থেকে কে যেন ফিসফিস করে বলল, ছবি তুলিস না, ছায়া যাবে অন্য পথে। কিসের ছবি? কে বলল? কিছুই বোঝার আগে এক বয়স্ক লোক ছায়ার মতো এগিয়ে এসে বলল, নতুন মানুষ, ফিরত যাবার টিকিট কেটেছিস তো? আমি কিছু বলার আগেই দাদা এসে পড়ল, বলল, ওসব কুসংস্কার, আয় ভিতরে আয়। পরের দিন আমি হাঁটতে হাঁটতে পৌঁছালাম একটা পুরনো মন্দিরের কাছে। শোনা যায় এই মন্দিরে এককালে সিদ্ধপুরে এক তান্ত্রিক বসবাস করতেন, যার নাম তারানাথ তান্ত্রিক। গ্রামের ভাষায় তার নাম ছিল ছায়ার পুরুষ। কেউ বলে সে মরে গেছে, আবার কেউ বলে ছায়া হয়ে গেছে। মন্দিরের দরজায় স্পষ্ট লেখা, ছায়ার রাজ্যে প্রবেশ মানা, ছায়া ফেরা যায় না। ভিতরে প্রবেশ করতে গিয়ে দরজার হাতলে হাত দিতেই মনে হলো কেউ হাতটা আমার চেপে ধরলো। মুহূর্তের মধ্যেই পিছনে তাকাতেই দেখি এক বৃদ্ধ, চোখ দুটো একদম ফাঁকা, মুখে কোনো মাংস নেই, শুধু হাড় বেরোনো ঠোঁট। বলল, ছায়া ঠিক আসছে তো পিছনে? আমি বললাম, কে আপনি? আমি সেই তারানাথ তান্ত্রিক, এই মন্দিরের শেষ সেবায়েত, এখন কেবল ছায়ার সেবা করি। তার মুখ থেকে গন্ধ আসছিল পুরনো চন্দনের সঙ্গে, লাশ পোড়া কাঠের মতো। বলল, চল, তোকে আসল চেহারা দেখাই আমার। তারানাথ তান্ত্রিক আমাকে নিয়ে গেল মন্দিরের নিচে একটা পুরনো গুহার মধ্যে। ভিতরে ঢুকে দেখি মাটির মধ্যে লাল রঙে আঁকা মন্ত্রপদ, মাঝখানে একটা খাট, তাতে কেউ শুয়ে আছে, একজন মেয়ে, চোখ খোলা, নিঃশ্বাস, আর ঠোঁটে শুকনো রক্ত লেগে। ওর নাম ছিল সৌমিত্রা, ছবি তুলেছিল, তাই ছায়াটা পাল্টে গিয়েছিল। এখন ওর ছাই বাইরে ঘুরছে, খোলস পড়ে আছে এখানে। আমার গলা শুকিয়ে গেল। সেই রাতেই বুঝতে পারলাম আমার শরীর কেমন যেন হালকা হালকা লাগছে। আয়নায় নিজের ছায়া ঠিকঠাক দেখতে পাচ্ছি না, পিছনে ছায়াটাও পড়ছে না। রাত তখন 2:40 বাজে। আমি বিছানায় শুয়ে আছি আর ঘামছি। জানালার পাশে দেখলাম একটা লোক দাঁড়িয়ে, হুবহু ঠিক আমার মতন, কিন্তু তার মুখটা উল্টো দিকে কেমন একটা ঘোরা। সে বলল, তুই শুয়ে থাক, আমি এখন তোর ছায়া হয়ে বাঁচব। আমি উঠে দরজার দিকে ছুটে গেলাম। দরজা বন্ধ। বাইরে থেকে কেউ জানলার কাঁচে আঁচড় কাটছে। মোবাইল তুলে ছবি তুলতেই দেখি ক্যামেরায় আমার ছায়ার জায়গায় এক হেসে ওঠা মুখ, তা তারানাথ তান্ত্রিকের। তারানাথ তান্ত্রিক আমায় রাতে ডাকলো,
বলল, তোর ছায়া তোকে ছাড়বে না। ছায়া পালাতে গেলে শরীর পড়ে, আর শরীর ছেড়ে গেলে ছায়া শ্বাস প্রশ্বাস চাপে। মন্দিরের ভিতরে 9জন লোক, প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা। তারা মাটিতে বসে মন্ত্র পাঠ করছে, আর মাঝখানে রাখা একটি শবরে কপালে ছুরি বসানো। বলল, এই পুজো হলো ছায়ার বাধার পূজা। আমি সেদিন প্রথম জানলাম, কেউ যদি নিজের ছায়া থেকে বাঁচতে চায়, তাকে শবের ওপর নিজের নামে লেখা রক্ত ঢালতে হয়। সেই রাতেই আমি পালাতে চাই, কিন্তু রাস্তায় গিয়ে দেখি আমি যেদিকেই যাই গাড়ির চাকা ঘুরছে, কিন্তু গাড়ি চলছে না। মোবাইলে লোকেশন ঘুরে যাচ্ছে, নরকডাঙ্গা ছাড়া আর কিছুই আসছে না। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি আমার ছায়া মাটিতে গড়িয়ে যাচ্ছে, আর তার গলা থেকে আওয়াজ আসছে, তুই মরবি আর আমি বাঁচব। তারানাথ বলল, শেষ চেষ্টা, এক রাত দাঁড়া, আমি তোর ছায়াকে ছিঁড়ে ফেলবো। কিন্তু মনে রাখিস, যার ছায়া মরে যায় সে আর আলোয় বাঁচে না। শেষ রাত, মন্দিরের চারপাশে আগুন জ্বলছে, ছায়া আমার পিছনে দাঁড়িয়ে। হঠাৎ তারানাথ তান্ত্রিক নিজের ছায়া গলা টিপে ধরল আর বলল, তোকে শেষ করি তবে ছেলেটাকে ছাড়বো। এক প্রচণ্ড শব্দ, গাছপালা ভেঙে পড়ল, আগুনে সব ঢেকে দিল। আমি তখনই জ্ঞান হারালাম। চোখ খুলতেই আমি ঝালদা হাসপাতালে। 3 দিন অজ্ঞান ছিলাম। দাদা নেই বলে গ্রামে খুঁজে পাওয়া যায়নি, আর তারানাথ তান্ত্রিকও নেই। গ্রামে নাকি পুরোপুরি খালি। সবচেয়ে আশ্চর্যের কথা, আমি যেখানে গিয়েছিলাম নরকডাঙ্গা, সেই নামের কোনো গ্রামও নাকি ওখানে নেই। কিন্তু আমার ঘাড়ের ডান পাশে আজও একটা দাগ আছে, ছায়া টেনে ধরেছিল যেদিন। আর প্রতিদিন রাত 3টায় আয়নায় আমার ছায়া আমাকে দেখেই হাসে। এইটা কোনো আমার ভুল নয়, স্বপ্নও নয়, কিন্তু এটা আমার সাথে ঘটেছিল। তাহলে কেনই বা আমার ডান পাশে একটা দাগ থাকবে? আজকে দ্বিতীয় ঘটনার নাম তারানাথ তান্ত্রিকের কঙ্কাল পুজো, একটি সত্য ভৌতিক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমি বহু বছর ধরেই চেপে রেখেছিলাম। অনেকেই ভাববে এটা বানানো গল্প, কিন্তু আমি যদি চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাকে গল্প বলি, তাহলে নিজের অস্তিত্বকে অস্বীকার করতে হয়। ঠিক তেমনই 2010 সালে এক গ্রীষ্মের রাতে আমার সঙ্গে যা ঘটেছিল তা একটানা 3 ঘন্টা ধরে চলছিল। ভুলে যাওয়ার নয়, বোঝানোও যায় না। এখন এই কথাগুলো বলছি, কিন্তু এখনও বুকের মধ্যে কিছু ঠান্ডা হয়ে জমে আছে, ঠিক যেমনটা সেদিন গুরুর বাড়ির সেই ঘরের ভেতর আমরা টের পেয়েছিলাম। আমি তখন শিবপুর বিএ কলেজে 3য় বর্ষের ছাত্র। থাকতাম এক হোস্টেলের একটি পুরনো ঘরে, যেখানে রাত নামলে বাইরে কুকুরের ডাক আর দূরে ট্রেনের আওয়াজ ছাড়া কিছুই শোনা যেত না। আমার খুব কাছের বন্ধু ছিল অমিতাভ। সে উত্তর কলকাতার ছেলে হলেও তার মামার বাড়ি ছিল শেওড়াফুলিতে, শান্ত নিরিবিলি এক ছোট্ট শহর। কলেজে একদিন বিকেলে অমিতাভ বলল, এই শনিবার মামার বাড়ি যাচ্ছি, তুই যদি আসিস একটা জায়গায় নিয়ে যাব, যেখানে ঢুকলে মানুষ ফিরে আসে না, ঠিক আগের মতো। ভয় নেই তো? আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, ভয় কিসের, ভূত পেতে বিশ্বাস করিস? সে বলল, ভূতে নয়, কিন্তু একজনের আত্মা আছে যাকে ডাকা যায়, সে এলেই নিজেকে প্রমাণ করে। তার নাম তারানাথ তান্ত্রিক। আমার শরীরে একটা শীতল শিহরণ খেলে গেল। নামটা আগে শুনেছিলাম মনে হয়। অনেকেই বলে এই নাম আসলে গেঁজাখুরি, কেউ বলে রূপকথা চরিত্র, কিন্তু যেভাবে অমিতাভ বলল বুঝলাম সে ঠাট্টা করছে না। শেওড়াফুলি পৌঁছানো শনিবার সকালে আমি, অমিতাভ, বিক্রম আর রণদীপ 4 জন ট্রেনে উঠে শেওড়াফুলি গেলাম। দুপুরে অমিতাভের মামার বাড়ি খেয়ে আমরা একটু বিশ্রাম নিলাম। বিকেল গড়াতেই অমিতাভ কানে কানে বলল, রাত 8টায় বেরোবো, তোর জুতো আর মন শক্ত করে আনবি, একবার ঢুকলে পালানোর উপায় থাকে না কিন্তু। আমরা বেরোলাম ঠিক 8টা 15-তে। চারদিকে অন্ধকার, হাওয়ার ভেতরে হালকা একটা ভিজে গন্ধ। শেওড়াফুলির শেষ প্রান্তে গুরুর বাড়ি, এক সময়কার জমিদার বাড়ি, এখন শুধুই ধ্বংসস্তূপ। জায়গাটা লোকালয় থেকে একদম দূরে, একটা সরু মাটির রাস্তায়, প্রায় আধ ঘন্টা হাঁটলেই তবে পৌঁছানো যায়। আমরা হাঁটছিলাম, অথচ
আশেপাশে কোনো কুকুর, পাখি, এমনকি পোকামাকড়ও আওয়াজও নেই। রাস্তার পাশে এক পুরনো কুয়া, যেটার মুখ পাথরের ঢাকনায় বন্ধ। সেই কুয়া ঘিরে কুয়াশার মতো হালকা ধোঁয়া উড়ছিল, যেন ভিতরে থেকে কিছু বেরোতে চাইছে। গুরুর বাড়িতে ঢোকার সময় অমিতাভ বলল, এই বাড়ির ভিতর 37 বছর আগে একবার 11টা কঙ্কালকে দাঁড় করিয়েছিল তারানাথ তান্ত্রিক। চোখে চোখ রেখে ডাকলে সে ফিরে আসে আবার। আমরা হেসেছিলাম তখন। এখন বুঝি তখন যদি ফিরে আসতাম হয়তো প্রাণটা বাঁচত। সেই ঘর, দোতলার মাঝখানের ঘরটা, কাঠের দরজা ভেঙে গেছে। ভেতরে পা দিতেই মনে হলো বাতাসটা যেন ভারী, যেন স্যাঁতস্যাঁতে। অন্ধকার নিজেই চেপে ধরেছে। ঘরের মেঝেতে একটা গোল চক্কর আঁকা, তার চারপাশে ছাই দিয়ে তান্ত্রিক চিহ্ন। মাঝখানে একটা কালো হাঁড়ি রাখা, আর তার পাশে একটা শুকনো হাড়ের বানানো কাঠামো, একটি কঙ্কাল, মাথায় তামার মুকুট, চোখের জায়গায় গর্ত, অথচ টর্চের আলো পড়লে সেখান থেকে আলো প্রতিফলিত হচ্ছিল। কিভাবে জানি না। টর্চ হঠাৎ করে কাঁপতে লাগলো, আর তখনই ঘরের দরজা জোর করে বন্ধ হয়ে গেল। ভিতরে যে হাওয়া ছিল সেটা গরম হয়ে উঠছিল ধীরে ধীরে। আমাদের তিনজন দাঁড়িয়ে, আমি, বিক্রম আর রণদীপ, আর অমিতাভ দাঁড়িয়েছিল হাঁড়ির পাশেই, মাথা নিচু করে, যেন কারো অপেক্ষায়। ঘরের কোণে হঠাৎ ছায়া দেখা দিল। না, ঠিক ছায়া না, একটা অবয়ব ধীরে ধীরে ঘন হতে লাগলো। চোখে লাল রেখা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে কালো আলখাল্লা, মাথার চুল কাঁচ ছুঁই ছুঁই। গলার আওয়াজ আজও মনে পড়ে, তোমরা ডেকেছ, আমি এসেছি, কেশব আজ খুশি। সে জেগে উঠবে। তারানাথ তান্ত্রিকের আবির্ভাব। আমরা শব্দও করতে পারছিলাম না, পা যেন আটকে গেছে মেঝেতে। টর্চগুলো নিভে গেল একে একে, কিন্তু ঘরের মেঝে সেই কঙ্কালের মাথা থেকে নীলচে আলো বেরোচ্ছে। তারানাথ হাঁটতে লাগলো, একে একে আমাদের মুখের দিকে তাকালো, তারপর বলল, একজনকে চাই, কেশব ফিরবে আজ। শরীর ছায়া জাগরণ হয় না, কে দেবে? আমরা চুপ। হঠাৎ রণদীপের গলায় কাঁটা গলায় বলল, আমার বুকটা ভারী লাগছে। তারানাথ তান্ত্রিক কঙ্কালের গায়ে ছাই ছিটালো, আর সে কঙ্কাল ওঠাতে লাগলো। না, ঠিক হেঁটে নয়, যেন ভেসে উঠছে। রণদীপ আচমকায় মাটিতে পড়ে গেল, হাত কাঁপছে, মুখে কেমন যেন ফেনা বেরোচ্ছে, চোখ একদম সাদা। সে বলছে, আমাকে ডাকছে, আমি কেশব, আমি ফিরে এসেছি। ঠিক তখনই তারানাথ তান্ত্রিক বলল, আজও সফল পূর্ণিমা, আজও নতুন শরীর পেলাম, পাখিরা যেতে পারো। ঘরের দরজা আপনি আপনি খুলে গেল। আমরা দৌড় দিলাম অন্ধকারের জঙ্গলে ভেতর দিয়ে। কে, কোথায় কিছু জানি না, শুধু ছুটছি। পিছনে কোনো আওয়াজ নেই, শুধু বুকের ভেতরে ধুক 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 ধুক। সেই রাতে আমরা কেউ ঘুমাতে পারিনি। পরের দিন রণদীপ নিখোঁজ। পুলিশে জানানো হলো, কেউ কোনো কঙ্কাল, কাপড়, চিহ্ন কিছুই খুঁজে পেল না। গুরুর বাড়ির কাছে গেলে নাকি মোবাইলের নেটওয়ার্কও কাজ করে না। সেটাও সত্য। এখন প্রায় 10 বছর পর, আজ 2020, আমি এই ঘটনা বলছি গভীর রাতে। জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখি না, দেখি একটা ছায়া, মাঝে মাঝে একটা গলা পাই, তুমি এসেছিলে না, ফিরে আসবে আবার, কেশব এখনও জেগে আছে। আমার ডায়েরির শেষ পাতায় আজ এই শব্দগুলো। থাক, যদি কেউ পড়ে বুঝবে এটা কোনো গল্প নয়। ভয় জিনিসটা ঘুমিয়ে থাকে, আর ঠিক তখনই জেগে ওঠে যখন কেউ ভাবে সব কিছুই কেবল কল্পনা। আর তারানাথ তান্ত্রিক সেই গল্প নয়, সে এখনও আছে, শুধু ঘরটাই চুপচাপ, আর রাতগুলো অপেক্ষায় তোমার ফেরার। আপনাদের দুটি ঘটনার মধ্যে সবথেকে কোন পার্টটি ভয়ের লেগেছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তারানাথ তান্ত্রিকের আরও ভয়াবহ ঘটনা শুনতে হরর ম্যাডনেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। ধন্যবাদ।